আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সকাল ৬টার দিকে রুমাইশাকে নিয়ে বাড়ি ফিরল সাফওয়ান। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো, তারপর শাফিনকে কল দিল। দুবার রিং হওয়ার পরপরই ফোন ধরল শাফিন। ফোন ধরেই শাফিন বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া। মা একটু আগে রান্নাঘরে এলো, বাবা রুমে আছে, কাজের খালা এখনও আসেনি। সাফওয়ান প্রত্যুত্তরে শুধু হুম বলে ফোনটা রেখে দিল। গাড়ি ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে প্রাচীর ঘুরল বাড়ির। রুমাইশার হাত পা আর কোমর বেঁধে নিল শক্ত করে নিচের সাথে, কারণ এখনও জ্ঞান ফেরেনি রুমাইশার। জ্ঞান হারানোর পরপরই জ্বর চলে এসেছে গায়ে, আর সেটা ক্রমশ বাড়তে আছে। দেয়াল বেড়ে সরসর করে উপরে উঠে গেল সাফওয়ান। রুমাইশার রুমের জানলা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুয়ে দিল ওকে, তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নেশাতুল চোখে তাকালো সাফওয়ান। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে, গায়ের উত্তাপ যেন সাফওয়ানের মুখে এসে লাগছে। আরও কিছুক্ষণ রুমাইশাকে নিষ্পাপ চোখে দেখে বিছানা থেকে উঠে আস্তে করে দরজাটা খুলে দিল ভেতর থেকে। তারপর জানলা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এবার গাড়ি নিয়ে মেন গেট দিয়ে বাড়ি ভেতরে ঢুকলো। নিজের রুমে গিয়ে শাফিনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ দিল, রিমুর গায়ে জ্বর এসেছে, মাকে যতদূর সম্ভব নিউজটা পৌঁছে দিস। কিন্তু সাফওয়ানের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যায় শাফিন। এই খুব গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না ও। আর রুমাইশার জ্বরের উত্তাপটা বেড়েই চলল। রুমাইশা রোজ ভোরবেলা উঠে নামাজ পড়তে বসে। খুব কম সময় তার ব্যক্তিত্বের ব্যতিক্রম ঘটে। আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়া তরকারিতে পানি দেওয়ার পর রুমাইশার খোঁজ নিতে আসলো। আজ চলে যাবে মেয়েটা, আর কবে আসবে তার ঠিক নেই, ভাবল রুনিয়া। রুমাইশার জন্য পাটিসাপটা তৈরি করে ময়দাগুলোতে রেখেছে কিচেনে। রুমাইশার রুমের সামনে এসে দরজায় নক দিলেন রুনিয়া, কিন্তু রুমাইশা কোনো সারা শব্দ পেলেন না। দ্বিতীয়বার দরজায় শব্দ করার জন্য হাত দিলেই দেখলেন দরজা লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুনিয়া। রুমাইশা বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাববশত হাতটা স্পর্শ করলো রুমাইশার গালে, কিন্তু স্পর্শ করতে আটকে উঠল তিনি। জ্বরে গা পড়ে যাচ্ছে একদম। কাল রাতে রুমাইশা যে পোশাক দেখেছিল তার বদলে অন্য পোশাক দেখতে পেলেন রুনিয়া। চুলগুলো খোলা, আবারও ভেজা। মাঝরাতে বৃষ্টিতে ভেজেছিল নাকি? তাড়াতাড়ি করে রুমাইশাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলো রুনিয়া, কিন্তু এত ডাকাডাকির পরেও উঠল না রুমাইশা। ভয় পেয়ে গেলেন রুনিয়া, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে তার। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গিয়ে ইশতিয়াককে খবরটা দিলেন। খবর পাওয়া মাত্রই ইশতিয়াক তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিলেন। বাইরে তাড়াহুড়োর শব্দ জোরে ঘুম থেকে জেগে গেছে শাফিন। বিছানায় শোয়া অবস্থায় ফোনটা হাতে নিয়ে সুইচ টিপ দিল সাফওয়ানের মেসেজ। ৬:৪৫ মেসেজ দিয়েছে সাফওয়ান, এখন বাজে ৯টা। শাফিন আতকে উঠে তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে বাইরে দৌড় দিল। ততক্ষণে ডাক্তার এসে গেছে। রুমাইশার রুমের ভেতরে রুনিয়া, ইশতিয়াক আর কাজের খালা দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল শাফিনের। রুনিয়া বসে আছে রুমাইশার পায়ের কাছে। ইশতিয়াক আহমেদ থমথম মুখে দাঁড়িয়ে আছে, চোখ মুখে চিন্তার ছাপ। রুমিয়াপুর কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন। এখন যদি জানতে পারি আমি দেখিনি, তাহলে তো আমার মেরে হরিণের বিলে ফেলে দিয়ে আসবে, ভাবল শাফিন। গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো। রুমাইশার জ্বরে ঘরে কেঁপে কেঁপে উঠছে, চোখ খোলা, কিন্তু কোনো সেন্স নেই। কার কথা শুনতে পারছে বলে মনে হচ্ছে না, শুধু মাঝে মাঝে পিট পিট করে তাকিয়ে দেখছে। ডাক্তার পাশে বসে দেখছেন ওকে। রুনিয়া রহমান শাড়ি দিয়ে আঁচলে চোখ মুছে যাচ্ছে মাঝে মাঝে। শাফিন এসে মায়ের কাঁধে স্পর্শ করে দাঁড়ালো। রুনিয়া পেছন ফিরে শাফিনকে দেখে কেঁদে ফেললেন। দেখ তো, তোর রুমিয়াপুর কোনো সাড়া দিচ্ছে না কেন রে শাফিন? ডাকও শুনতে পাচ্ছে না, জেগে থাকলে আবারও কারো দেখতে পাচ্ছেও না। কি হলো আমাদের চাঁদের টুকরো মেয়েটার? কখন হলো এসব? কিছু বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো এখন? উচ্চ শব্দে কেঁদে উঠল রুনিয়া। ডাক্তার বললেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে। শাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডাক্তার কিছুক্ষণ রুমিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। রুমাইশা কোনো হুঁশ নেই, তার পাশে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না ও।
ও কোথায় আছে নিজেও জানে না, মাথা পুরো ফাঁকা ওর। ডাক্তার ইশতিয়াক আহমেদকে কাছে ডাকলেন। ওকে কোনোভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে? ইশতিয়াক কী বলবেন বুঝে উঠতে পারলেন না। রুমাইশা কীভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকে না এখানে শাফিন ছাড়া, আর শাফিন তো এই ধরনের কাজ কখনোই করবে না। ইশতিয়াক উত্তর দিলেন, না ডাক্তার, এমন কিছু হয়েছে বলে মনে হয় না। ওকে টর্চার করার মতো এমন কেউ নেই আমার জানা মতে। তাহলে ওর গলায় কাছে আঙুলের দাগ কীভাবে আসলো? ইশতিয়াক আহমেদ হতবুদ্ধি হয়ে গেলেন। রুমাইশার গলায় আঙুলের দাগ? কে করলো এমন? সাফওয়ান? কিন্তু ও তো কারোর সামনে আসেই না, আর রুমাইশাকে তো ও যথেষ্ট ভালোবাসে। শাফিন তো তাইও অনেক ভালোবাসে। ওর গলায় আঙুল বসালো কি? কিছুক্ষণ পর ডাক্তার বলে উঠলেন, ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক খেয়েছে। আবার আপনার ওয়াইফ বললো যে রাতে বৃষ্টিতে ভিজেছে, হয়তো যার কারণে ওর জ্বরটাও বেশি ট্রাগার হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে যাচ্ছি, সময় মতো দিয়ে দেবেন। আর কিছু টেস্টে দিচ্ছি, কাল বা পরশুর ভিতরে করে ফেলবেন। আর সবসময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা ইনফিউশন স্যালাইন দিয়েছে, ওইটা এখন নিয়ে আসুন। রোগীকে দিতে হবে, আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজ খবর নিয়েই দেখুন। ইশতিয়াক আহমেদ ডাক্তারের কথা সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে। বাইরে যাওয়ার আগে রুমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানানো কথা বলে গেলেন। মিনিট 10 পর শামসুল আর আয়েশা ঢুকলো বাড়িতে। রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানিয়েছিল তখন রওনা হয়েছে তারা। তাড়াহুড়া করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। রুমাইশার রুমে ঢুকলো আয়েশা খানম। আয়েশার পিছু পিছু রুনিয়াকে নিয়ে শাফিনও ঢুকলো। দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলেন আয়েশা। আদর মেয়ে এমন করুণ অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগের সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ে গেল আয়েশার। সেদিনে তো রুমাইশা এইভাবে শুয়েছিল বিছানায়, কোনো হুঁশ ছিল না, কিন্তু চোখ মেলেছিল, পিটপিট করে তাকাচ্ছিল শুধু। মরমর অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মুর্মু অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলো ভেসে বেড়াচ্ছে আয়েশার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়েশা রুমাইশার দিকে। চোখ থেকে তার অবগরিত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়েশা। হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠো নিলেন। মেয়ের শরীরে উত্তাপ শিউরে উঠল আয়েশা। চোখ ফেটে দ্বিগুণ বেগে নোনা পানি গড়াতে লাগলো। 2 বার ডাক দিলেন রুমাইশা বলে, কিন্তু রুমাইশা কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু মাঝে মাঝে পিট করে তাকালো। জ্বরে ঘরে নিজের আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতেই পেল না তার কাছের মানুষগুলোর এই দুর্বর্ষ অবস্থা। শামসুল কায়দার বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে, একটা হাতে মুঠো ঠেকিয়ে চিন্তা করছে। রুমাইশার এক্সাম এখনো শেষ হয়নি, একটা বাকি আছে যদিও, কিন্তু এই অনুপস্থিততা নিয়ে ওনাকে ভাবাচ্ছে, এবং এই অসুস্থতায় পড়ে সে কী করবে। আর সুস্থ যদিও বা হয়ে যায় তাহলে প্রস্তুতি বা নিবে কখন, আর পরীক্ষা এবার দিবে কখন। ইশতিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। ডাক্তার স্যালাইনটা নিয়ে রুমাইশার হাতে ভেনে সূচে দিয়ে সেটা সেট করে দিলেন। ডাক্তার নিজে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিবে শামসুল আলম জিজ্ঞেস করলেন, ওর সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার? সেটা বলা যাচ্ছে না, এই স্যালাইনটা শেষ হোক। স্যালাইন কাজ করা শুরু করে দিয়েছে হয়তো আস্তে আস্তে, তারপর হুঁশ ফিরে আসবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়ান। আর স্যালাইনটা শেষ হওয়ার পরেও যদি রেসপন্স না করে তখন আমাকে আবার ইনফর্ম করবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শামসুল ইশতিয়াকের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, কীভাবে যে এমন জ্বরটা বাঁধালো মেয়েটা, এখন ওর পরীক্ষাটাও শেষ হয়নি। কে বলেছিল ওকে মাতব্বরি করে বৃষ্টিতে ভিজতে? এখন এই এক্সামটা দিবে কিভাবে? এক্সামটার কিছুদিন পর হলেও নয় হতো, কিন্তু সেটাও তো পরশু দিন। এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, এক্সাম সামনের বছর আবার দেওয়া যাবে। একটা রিটেক দিলে কারো জান যাবে না। যেখানে রিমু এমন অবস্থা সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে। চমকিত সবাই দরজার দিকে তাকালো। সাফান যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে সেটা কেউ আশা করেনি। ফুল স্লিভ টি শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, ডার্ক গগলস পরে, ডোর হেডার ছুটি
ডোর হেডার ছুঁই ছুঁই দীর্ঘদেহ সাফওয়ান পুরো দরজাটা জুড়ে যেন দাঁড়িয়ে আছে। সাফওয়ান একটু আগেই তাকে মেসেজ জানিয়েছে রুমাইশার অবস্থার কথা, আর তারপরই নিজেকে ঢেকে ঢুকে অন্যদের সামনে আসার উপযুক্ত করে রুমাইশার রুমে চলে এসেছে সাফওয়ান। বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিপূর্ণ পুরুষ হিসেবে দেখতে শামসুল আর আয়েশা দুইজনই অবাক হয়ে গেল। কিন্তু সাথে সাথে নিজেদের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিল শামসুল। আয়েশা এত বছর পর নিজের সন্তান সমতুল্য সাফওয়ানকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন, কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমার মেয়েটাকে এখানে পাঠানো ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়ে আত্মহরা হয়ে বাড়ি ফিরেছিল, আর এখনও এই অবস্থা। এইখানে এসে আবার সেই দিনের মতো আত্মহরা হয়ে শুয়ে আছে। তারপর রুনিয়াকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বললেন, আপনাকে ভরসা করে মেয়ে পাঠিয়েছিলাম আমি, আর আপনি তার এই প্রতিদান দিলেন। খেয়াল করলেন না যে ও কী করছে কী করছে না? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগে বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না। শেষে কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল আয়েশা। রুনিয়া প্রতিবাদ করলেন আয়েশার কথায়। তুমি কি বলছো ভেবে বলছো আয়েশা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে দোষারোপ করছো? ও কি করেছে? ওর কি করার আছে এখানে? ও তো আর জ্বর এনে রুনির গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ও ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তাহলে তুমি কেন মুখের উপর আমার ছেলেকে দোষারোপ করছো? সাফওয়ান রুনিয়ার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মা চুপ করো। মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছে অনেক, তাই এরকম বলছে। ওনার কথা কোনো ঝামেলা করো না। রুনিয়া মাথা নাড়িয়ে সাফওয়ানে আশ্বস্ত করলেন যে তিনি কিছু করবেন না। রুনিয়াকে বোঝানোর পর সাফওয়ান যেভাবে এসেছিল সেভাবে আবার চলে গেল। সাফওয়ানকে চলে যেতে দেখি শামসুল উঠে দাঁড়ালো। আমার মেয়ের স্নান শেষ হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব, বললেন তিনি। তারপর গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেল। রুনি আর দ্বিতীয় কোনো কথা বললেন না। অকারণে ছেলেকে দোষারোপ করাটা মনটা ওনার বিষিয়ে গেছে একেবারে। রুমাইশাকে তো তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখেন না। তারপরও তারা এটা কিভাবে বলতে পারল যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করলো না রুনিয়া। রুমাইশার স্নান শেষ হলো, বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করলো আয়েশা। রুমাইশার বই খাতা আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। রুমাইশার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে, এখন টুকটাক কথা বলছে, তাই আর দেরি করলো না আয়েশা। শামসুল সাহায্য করেছে সাথে। রুনিয়া দাঁড়িয়ে আছে দরজায়, কিছু করার নেই ওনার। ইস্তেক আহমেদ আর শাফিন বলেছে হলরুমে ইস্তেক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায়। দুপুরে খাবার সময় হলেও শামসুল আসে কেউ খেলো না। রুনি অনেকবার জোরাজুরি করলেও কাজ হলো না। শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা। তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ছাদের ওপরে দাঁড়িয়ে একজোড়া তৃষ্ণার্তক চোখ তাকিয়ে আছে আর দেখছে শুধু রুমাইশাদের গাড়িটা, যতক্ষণ না গাড়িটা চোখের আড়ালে হলো। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে রুমাইশাকে নিয়ে ভেতরে চলে গেল আয়েশা আর শামসুল। রুমাইশা আয়েশার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। ধীরে ধীরে রুমে পৌঁছালো রুমাইশা। বিছানায় রুমাইশাকে শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে রুমাইশাকে বিশ্রাম নিতে বলে চলে গেল আয়েশা খানম। অনেকগুলো দিন পর নিজের রুমে এসে রুমাইশার কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকলো, কিন্তু জ্বরে ঘরে এসব নিয়ে ভাবার সময় পেল না ও। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাতে একবার খাবার খাওয়ার জন্য রুমাইশাকে ডেকে তুলল আয়েশা। রুমাইশাকে মুখ তুলে খাবার খাইয়ে দিয়ে এক গ্লাস দুধ খাওয়ালেন, তারপর ওষুধ খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে পড়ল রুমাইশা। ক্লান্ত আর অবসন্নতায় জেগে থাকার ফুরসাদ পেল না। কিছুক্ষণের মধ্যে আবারও ঘুমিয়ে পড়ল সে। আয়েশা খানম ঘুমালেন আজোর সাথে। পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। খুব মেয়ের শখ ছিল ওনার, কিন্তু বিয়ের পর প্রথম সন্তান হলো রাফসান। ছেলে হতে যে অখুশি হয়েছেন আয়েশা তেমনটা না। আল্লাহ সুবহানাহু তাআলা যে ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিল আয়েশা। রাফসান হওয়ার 2 বছরের মাথায় আবারও সন্তান সম্ভবা হলেন আয়েশা। আয়েশার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না।
কারণ রাফসান এখনও ছোট। এই সময় আবার বাচ্চা নিয়ে ফেলল আয়শা। এক রাফসানকে দেখে রাখতেই আয়শার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা। আয়েশার মা ছিল না, তাই সব চাপ এসে পড়ত শাশুড়ির ওপর। তিনি বৃদ্ধ মানুষ, তিনি আর কতটুকুই বা করলেন বা করবেন। তিনি বলে দিয়েছেন বাচ্চা হওয়ার পর তার উপর যেন কোনো চাপ না পড়ে। রাফসানকে দেখছেন সেটাই ঠিক আছে, উনিও দেখবেন শুধু রাফসানকেই। কিন্তু এই অনাগত বাচ্চাটার কোনো কিছু করতে পারবেন না তিনি, সব আয়েশাকেই করা লাগবে। মায়ের কথা তখন কোনো প্রতিক্রিয়া জানালো না শামসুল। ব্যাপারটাকে সম্পূর্ণ বউ আর শাশুড়ির ঝামেলা মনে করে এড়িয়ে গেলেন। প্রেগনেন্সির সময়টা আয়েশা ভালোই যত্ন করেছিল তার শাশুড়ি। আয়েশার খাওয়া দাওয়া, ওষুধপত্র এসব সব কিছু খেয়াল বেশি রাখছিলেন উনি। তারপর সময় মতো আয়েশা কোলে আলো করে এলো রুমাইশা। আয়েশা শামসুল দুজনেই মেয়ে হওয়া দেখে প্রচণ্ড খুশি হলেন, কিন্তু শামসুলের মা খুব একটা খুশি হলেন না। তাই যতটুকু না করলেই নয় সেটুকুই করলেন তিনি। শামসুলের মা আয়েশাকে কোলে তেমন একটা নিতেন না। কোনো কিছু করে দিতে পারলে না বলে আয়েশা আর রুমাইশাকে দেখাশোনার জন্য শামসুল একজন হেল্পিং হ্যান্ড রাখলেন, কিন্তু এতে বিপত্তি ঘটালো বেশি। আয়েশার শাশুড়ি এসে শামসুলের সাথে ঝামেলা করলেন যে রাফসান হওয়ার সময়ও যদি একজন হেল্পিং হ্যান্ড রাখত তাহলে এত চাপ পড়তো না তার উপর, এত সব কাজও একা একা করা লাগতো না। বুড়ো বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করানো হয়েছে। শামসুল তখন তার মার কোনো রকমের বুঝিয়ে শুনে শান্ত করেন। পরবর্তীতে তো তিনি আর ঝামেলা না করলেও রুমাইশাকে রাফসানের মতো করে দেখতেন না। সেটা ছোটবেলায় রুমাইশা না বুঝলেও পরবর্তী বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করলো। কিন্তু দাদির ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে রুমাইশা অনেক অনেক বেশি। আয়শা তো কখনো তার আদরে রুমাইশার গায়ে একটা ফুলের টোকাও দেননি, কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি রুমাইশাকে। রাফসান একটু একটু দুষ্ট হলেও রুমাইশা অনেক শান্ত ছিল। কথা বলতো প্রচুর, কিন্তু দুষ্টুমি করতো না একটুও। আয়শা যা বলতো তাই শুনতো। রুমাইশার এই ঠান্ডা স্বভাব আর অনুদত্তের জন্য সাফওয়ান প্রচুর ভালোবাসত রুমাইশাকে, কারণ সাফওয়ানের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করতো রুমাইশা। রাফসানের থেকে সাফওয়ানের প্রতি যেন টানটা একটু বেশি ছিল রুমাইশার। আর এই তুলতুলে বাচ্চাটাকে সাফওয়ান পারলে তার জান দিয়ে দিত। যখনই কেউ কারো বাড়ি যেত তখনই তিনজন মিলে একসাথে ঘুরতো। রুমাইশা হাঁটতে চাইতো না, তাই সাফওয়ান বেশিরভাগ সময় কোলে নিতে হতো রুমাইশাকে। এতগুলো মানুষের ভালোবাসায় টইটুম্বর হয়ে থাকলো রুমাইশার মন। অন্য কারো অবহেলা ওর গায়ে লাগতো না। বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনা মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন আয়শা। তারপর রুমাইশার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে আয়শা ফোন দিল রুনিয়ার কাছে। কলে এতগুলো কাল এতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনাই হয়েছে আয়েশার। নিজের বোনের মতো ননদার সন্তান সমতুল্য সাফওয়ানকে এইভাবে এতগুলো কথা বলা মোটেও ঠিক হয়নি। ডাইনিং টেবিলের ওপর ফোন রেখে কিচেনে রান্না করছিল রুনিয়া। ফোনের রিং হতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোনটা তুললেন। আয়েশা ভাবির নাম সেভ করা ছিল। ফোনটা হাতে নিলেন, আবারও কিচেনে গেলেন। কিচেনে যেতে যেতে ফোনটা রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে সালাম দিল আয়েশা। সালামের উত্তর নিয়ে আর কোনো কথা না বলতে দিয়ে অনুশোচনার সুরে বলে উঠল আয়েশা, আপা আমাকে ক্ষমা করে দিবেন, কালকে ওইভাবে বলা একদমই ঠিক হয়নি। আমি বলতে চাইনি, ওভাবে কষ্ট বলে ফেলেছি। আপনি কিছু মনে নিয়েন না আপা, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে নিজের বোনের মতো দেখেন, আর আপনি নিজেও আমার আপন বোনের মতো। আপন বোন ভেবে ক্ষমা করে দিন আপা আমাকে। রুনিয়া নিঃশব্দে হাসলো, তারপর বলল, কি যে বলো না তুমি আয়েশা, ওইসব মনে রাখলে চলে বলো? তুমি কষ্ট পেও না ওইসব বলেছ বলে। আমি তো জানি তুমি কেমন। আমি মোটেও কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি থাকলে আমিও এমনটা করতাম। ওইভাবে আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না। তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো? নিজের বোনের কাছে কেউ ক্ষমা চায়? এসব নিয়ে আর চিন্তা করো না। এখন বলো রুনি কেমন আছে? মনে মনে সাফওয়ানের উপর ভীষণ খুশি হলেন রুনিয়া। কাল যদি সাফওয়ান তাকে না থামাতো তাহলে হয়তো উনি রাগের মাথায় আরও কিছু কথা শুনিয়ে দিত আয়েশাকে। রুনিয়ার কথায় আয়েশা খুশি হলো অনেক। তার কণ্ঠস্বর শুনে বোঝা গেল তার খুশির পরিমাণ। উচ্ছ্বাসিত হয়ে বললেন, এখন অনেকটাই ভালো আছি আপা। রাতে জ্বর অনেকখানি ছেড়ে দিয়েছে। গায়ে এখন আর তাপ আছে হালকা, তবে কমে যাবে আল্লাহর রহমতে।
রুনিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল আয়েশা। রুমাইশা ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসলো। কালকে এক্সাম, ওর প্রিন্সিপাল বলে দিয়েছে এক্সাম দিতে হবে। প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছে, আর অল্প কিছু বাকি আছে, আজকের ভিতরে হয়ে যাবে। গায়ে জ্বর আছে এখনও, মুখে রুচি নেই, সব কিছু কেমন জানি তিতা তিতা লাগে। শরীর দুর্বল হয়ে আছে অনেকখানি। আয়েশা খানম মিনিটে মিনিটে এটা সেটা খাওয়াচ্ছেন রুমাইশাকে, কিন্তু রুমাইশা খেতে পারছে না। দুর্বল এখনও কাটতে না পারায় সে বেশ অনেকটাই নিজের ভেতরে অসুস্থতা ফিল করছে। কাল পরশু রাফসান আসবে বাসায় রাজশাহী থেকে। ভাই আসবে শোনার পর থেকে খুব খুশি রুমাইশা। বাড়িতে একা একা ওর ভালো লাগে না। যে কয়টা দিন রুমাইশা রুনিয়ার বাসাতে ছিল সেই কয়টা দিন খুব ভালোই কেটেছে ওর। যদিও শেষের দিনটা ছাড়া শাফিন, ফুপ্পি, ফুপ্পা এদের সবার সাথে হেসে খেলে দিন চলে গেছে, কিন্তু বাড়ির কথা বলার সময় কাউকে পায় না। মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায়, আর শামসুল অধিকাংশ সময় বাইরে কাটান, তাই এর কথা কারোর সাথে হয় না তেমন। সারাদিনে রুমাইশা পড়াশোনা আর বিশ্রাম করে কাটিয়ে দিল। দুপুরে খেয়ে খানিকটা ঘুমিয়ে পড়ল আবার, তারপর উঠে পড়তে বসলো। সন্ধ্যার আগে বাকি পড়া শেষ করে ফেললো। পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠানে হেঁটে বেড়ালো। একতলা বাড়ি উঠানে চারপাশে দিয়ে নারকেল আর সুপারি গাছ লাগানো। রুমাইশার দাদু এগুলো লাগিয়ে রেখে গিয়েছিলেন, সাথে কিছু আম গাছও আছে। গাছগুলো গা ঘেঁষে ইটের উঁচু প্রাচীর দেওয়া। উঠানে একপাশে সবজি বাগান করেছে আয়েশা খানম, সেখানে বেগুন, সিম, লাউ সহ বিভিন্ন রকমের শাকসবজি গাছ আছে। সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলোর হাত দিয়ে ধরে ধরে দেখল রুমাইশা। ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে আয়েশা খানমের কাছে গেল। আয়েশা খানম সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করেছিলেন। রুমাইশা কিছুটা খেয়ে টেস্ট করে দেখল। তিতে তিতে ভাবটা অনেকখানি কমে গেছে এখন, আর খাবারটাও বেশ মজা লাগছে। লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল। সন্ধ্যা পর হওয়া পর্যন্ত আর দেরি করল না। খাবার তৈরি শেষ হলে রুমাইশা আয়েশা আর শামসুলের জন্য কিছু খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল। মাগরিবের নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে বিছানায় উঠে বসল রুমাইশা। তারপর বাম হাতে ফোনটা কোলের উপরে প্লেট রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো। খেতে খেতেই সাফিনের কথা মনে পড়ল ওর। ওই বাড়িতে থাকলে এতক্ষণ নাস্তা নিয়ে কত ঝগড়া হতো তার কোনো হিসাবই নেই। মনে মনে হাসলো রুমাইশা। সাফিনকে খুব মনে পড়েছে এই মুহূর্তে। সাফিনের সাথে করা সমস্ত খুনসুটিগুলো চোখের সামনে ভেসে উঠল, কিন্তু হুট করে ওর মস্তিষ্ক সাফিনের দিক থেকে ঘুরে সাফনের দিকে চলে গেল। গত রাতে কথা ওর মনে নেই। অত সব ঝামেলার আর অসুস্থতার কারণে গতকালের কথা ওর মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। গত রাতে সমস্ত কিছু এক নিমিষে মনে পড়ে গেল ওর। সাফন আর গলা টিপে ধরেছিল, মনে পড়তে নিজের গলার কাছে হাতটা স্পর্শ করলো। সাফিনকে কোনো কিছু বলতে একেবারে মানা করে দিয়েছে সাফওয়ান, কিন্তু তারপর এত টর্চার করার পর আবার সাফওয়ান কোলে নিয়ে গিয়েছিল ওকে। মেরে ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল, গরু মেরে জুতা দান। পরক্ষণে মনে পড়ল সাফওয়ানের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল সাফওয়ানকে। জড়িয়ে ধরেছিল। ইস, কি লজ্জার ব্যাপার। আচ্ছা, সমস্যাটা কোথায়? ভাই তো হয় তার। তাহলে গাড়ির ভেতরে যে ওর কত কাছে এসেছিল, তারপর ওকে আবার নিজের কোলে বসিয়েছিল। মাস্ক খুলেছিল সাফওয়ান, কিন্তু তাও দেখেনি, তাকায়নি মোটেও। কিন্তু তারপর যে ওকে চুমু খেতে বলেছিল, চুমু লাইক সিরিয়াস, জিব্বা দিয়ে রুমাইশার চোয়াল চেটে দিয়েছিল সাফওয়ান। কে চাটে ভাই এমন, ইয়াক। যে চোয়ালে সাফওয়ানের জিব্বা ঠেকিয়েছিল সেই চোয়ালটায় নিজের অজান্তে হাত দিল, ভালোভাবে খানিকটা ঘষে দিল রুমাইশা। মাথা খারাপ হয়ে গেছে রুমাইশার। সাফওয়ান ভাই এরকম সত্যি সত্যি করেছিল নাকি স্বপ্ন দেখেছিল? কিন্তু ওকে তো নিজের কোলেই বসেছিল আর কোথাও নিয়ে গেছিল যেন। ওই খারাপ আবহাওয়ার ভেতরে কোথাও কোন নদীর খালবিলের কাছে নিয়ে গিয়েছিল, এটা তো সত্যিই। সাফওয়ানের চেহারা দেখার জন্য জোর করেছিল ওকে, কিন্তু তারপর তো আর কিছু মনে নেই। ওইসব কিছু সত্যি ছিল। ওরই সর্বনাশ। সমস্ত ঘটনা মনে পড়তেই আবারও একবার অবগতায় চরম পর্যায়ে গিয়ে নিজের হাঁ হওয়া মুখের উপর নিজের ডান হাতটা চাপা দিয়ে রাখল রুমাইশা। আয়েশা রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিল।
রুমেশের রুমের ভেতর চোখ পড়তে উনি দেখলেন রুমেশের নাস্তা প্লেট নিজের কোলের উপর রেখে মুখে হাত দিয়ে হা হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। বুড়োকুচিট করে রুমেশের রুমে ঢুকলেন তিনি। দরজার কাছে দাঁড়ালেন। উনি দরজার কাছে এসেছে, তবু রুমেশের কোনো ভাবান্ত হলো না। এ দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন। ভাবনার ভিতর আশঙ্কিক শব্দ হয় লাফিয়ে উঠল রুমাইশা। কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। নাস্তার প্লেটটার দিকে একবার তাকিয়ে আবার নিজের মায়ের দিকে বুড়োকুচকে তাকিয়ে বলল, নক করে আসতে পারো না? আয়শা বিবেক বনে গেলেন। নকই তো করলাম। তুই যে ভাবনা চিন্তা করছিস, মহাকাশে চলে গেছিস, তা কি আর আমি জানি? রুমেশা কী বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলোর প্লেটে তুলতে তুলতে রাগী গলায় বলল, তোমার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল। আয়শা খানম মনে মনে খানিকটা হেসে বললেন, ঠিক আছে, পৃথিবীর মানুষ পৃথিবীতেই থাকবি, মহাকাশে যাবে কেন? তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে। রুমেশা খাবার প্লেট তুলে আবার বিছানায় বসল। সব হয়েছে ওই অজগরটার জ্বালা। বাড়িতেও শান্তি নেই, এখন আমার মাথার ভেতরে এসে টর্চার করছে। বউ ভালো হবে না তোর, দেখিস খবিস বেটা। বউ হবেই বা কই থেকে, কে বিয়ে করবে তোরে? ওইরকম চেহারা আর খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়ে করবে না, সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোরে। মনে মনে সাফনকে খানিকটা বকাঝকা করে আবার খাওয়ায় মনোযোগী দিল। রাতের বেলা পড়া শেষ করলো। 11টার পর পর বিছানায় এলো রুমাইশা। আশা আজও কাছে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুমাইশা মানা করে দিয়েছে। ও তো আর এখন অসুস্থ নেই, রাত জেগে পড়লে আশার ঘুমে ব্যাঘাত ঘটবে ভেবে আশাকে আর মোটামুটি বুঝে শুনিয়ে ঘুমাতে পাঠিয়েছে। আয়শাকে বলে দিয়েছে কোনো সমস্যা যদি হয় তাহলে আয়শাকে ফোনে মিস কল দেবে। আয়শা তাই আর জোরে জোরে না করে ঘুমানোর জন্য চলে গিয়েছে। এতক্ষণ ঘুমিয়ে পড়েছে হয়তো। দরজা লক করলো না রুমাইশা। দরজা ভেজে দিয়ে অল্প একটু খোলা রাখলো। সুইচ টিপ দিয়ে আলো নিভিয়ে দিল, কিন্তু নীল রঙের ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো। ঘর পুরোপুরি অন্ধকার হলে আর ভয় লাগে ওর। আবছে আলো না থাকলে ঘুমাতে পারে না ও। সব কিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে ফোন চাপতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো। রুমাইশা ফোন চালানো রেখে একবার বুড়োকুটি করে তাকালো দরজার দিকে। দরজার ওপাশে পুরোপুরি অন্ধকার। না, দরজাটা যেমন ছিল তেমনই আছে। মনের ভুল ভেবে ফোনের দিকে মনোযোগ দিল রুমাইশা। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। শব্দ পেয়ে রুমাইশা লাফিয়ে উঠে বসলো বিছানায়। দরজা নিজে থেকে খুলে যাচ্ছে। চোখ বড় হয়ে গেল রুমাইশার। কাঁপা কাঁপা গলায় বলল, ওমাগো হ্যালা হিলাহা ইল্লা আন্তা সুবহানান। আর পড়তে পারল না, মিনমিন করতে লাগলো। তারপর বলল, হ্যাল্লা বাঁচাও। দরজাটা খুলতে খুলতে পুরোপুরি খুললেও তারপর দেখা গেল